আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের একটি জরুরি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে বলা হয়েছে যে 7 দিনের মধ্যে সম্ভব, যদি তারা পেরে ওঠে তাহলে যত দ্রুত সময়ের মধ্যে তাদেরকে জানাতে হবে যে গণভোটের ব্যাপারে কি সিদ্ধান্ত। আজ জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কার বিষয়ে ঐক্যমত স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বহু বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। সভায় লক্ষ্য করা হয় যে ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। কিন্তু আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। এটা কাদের কাজ? এটা পলিটিশিয়ানদের কাজ। যারা রাজনীতি, আমি বলি অরাজনৈতিক ব্যক্তিত্বের হাতে আমাদের রাজনৈতিক সমস্যা সবগুলো আমরা তুলে দিচ্ছি। মানে স্বাধীনতার পর থেকে 50 বছরে আমাদের একই ট্রেন্ড। এখন অরাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে রাজনীতিবিদরা সাথ করে। তারা কি এটা করে খুব আনন্দ পাচ্ছে, নাকি অরাজনৈতিক ব্যক্তিত্বরা এই বিষয়টাকে জোর করে বা ছলে বলে কৌশলে তাদের কাছ থেকে নিয়ে গিয়েছে? বিষয়টা হচ্ছে যে অরাজনৈতিক ব্যক্তিত্বরা এই কাজটি করতে মাঝে মাঝে বাধ্য হয়। রাজনৈতিক ব্যক্তিত্বদের নীতিহীনতা, উদাসীনতা, রাষ্ট্রদ্রোহী চিন্তাভাবনা, মানুষকে ধোঁকা দেওয়ার চরম একটি অবস্থানে যাওয়া, এই সব কিছুর কারণে। এবং রাজনীতিবিদরাও এই অরাজনৈতিক ব্যক্তিত্বের উপর মাঝে মাঝে নির্ভর করতে বাধ্য হয় তাদের নিকৃষ্টতম কর্মকাণ্ডের কারণে। কথা বলেও দেখেছি তাদের প্রতি অগাধ শ্রদ্ধা। এবং আমরা যারা রাজনীতি নিয়ে কথা বলি এই জন্য আমাদের প্রতি মনে করে যে আমরা এক ধরনের বোধ কারোর প্রতি ইনক্লাইন্ড। আগে মনে করতো বিএনপির প্রতি, এখন কেন জানি জামাতকে দিয়ে দিচ্ছে, কেন জামাতের প্রতি তেমন কোনো যোগাযোগও নাই। তারপরে কিন্তু এটা বলছে। এটা বলার উদ্দেশ্য হলো কি, যে এই সমাধানে যেন আমরা পৌঁছতে না পারি। তাই রাজনীতি এখনো সময় আছে। আজকে যদি মনে করেন যে এত বেশি দরকার নেই, কয়েকটা রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং এনসিপি, আপনারা বসে যান না। তারেক রহমান যদি লন্ডন থেকে একটা ফোন করে দেন 10-15 মিনিটস, উইদিন হাফ এন আওয়ার ক্যান সলভ দ্য প্রবলেম। আমি বলছি তো আপনাকে, আমরা এটাতে যাই না কেন? যেখানে মূল সমস্যা ছোট্ট করে একটা টোকা মারেন, সমাধান হয়ে যাবে। আর এইগুলি আমরা যাই না, রাজনীতিবিদরা যায় না কারণ হচ্ছে দে আর অল ক্রিমিনালস। তাদের রেকর্ড হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। তারা যে কোনো উপায়ে ক্ষমতা নিজেদের হাতে ধরে রাখবে এবং হাসিনার মতো না ওই পর্যন্ত যেতে না পারলেও
তারা কোনো না কোনোভাবে একটা এক কেন্দ্রিক এক নায়কতন্ত্র পদ্ধতি ব্যবস্থা ধরে রাখতে চায়। কারণ এইভাবে দেশ চালায় যে আনন্দ, মানে জীবিত অবস্থায় স্বর্গের মজা পাওয়া যায়, সেই মজা তো তারা ছেড়ে দিতে রাজি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তারা যাতে এই মজাটা করতে পারে, এই জন্য রাজনীতিবিদদেরকে এনে নানা ধরনের নতুন শব্দ তৈরি করে, নোট অফ ডিসেন্ট, ঐক্যমত কমিশন, এই সকল নতুন নতুন শব্দ তৈরি করে সংস্কার কমিশন, সব কিছুর একটা নাটক তৈরি করেছে। পুরোটাই হচ্ছে দেশের জনগণকে ফাঁকি দেওয়ার আরেকটি পদ্ধতি। 1972 সালে ফাঁকি দিয়েছিল শেখ মুজিবুর রহমান, 2024-এর পরে এসে ফাঁকি দিল ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বেনিফিশিয়ারি হবে রাজনীতিবিদরা। কিন্তু তারা কি শেষ পর্যন্ত পারবে এই তাদের এই 2 নম্বরই অর্জনকে ধরে রাখতে? আর আজকে যে গণভোট নিয়ে মারামারি হচ্ছে, এটাও হচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন থাকার একটা পদ্ধতি। তারা জনগণকে পাশ কাটিয়ে এই নোট অফ ডিসেন্টের নামে একটা যেনতেন পদ্ধতি অবলম্বন করে সংস্কারকে টপকে যাওয়ার প্ল্যান করেছিল, যেটা শেষ পর্যন্ত সম্ভব যখন হচ্ছিল না। আমরা বলেছি না, গণভোট একটা আলাদা বিষয়, জাতীয় নির্বাচন আলাদা বিষয়। বিএনপির উদ্দেশ্যে জামাতের এই শীর্ষ নেতারা বলেন তারা মানুষকে বলছে সংস্কার মানে, কিন্তু আবার অফিসিয়ালি নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তাহলে জাতিকে পরিষ্কার করার জন্য তাদের বলতে হবে তারা সংস্কার মানে কিনা। নোট অফ ডিসেন্ট কোন সিদ্ধান্তের অংশ নয়, বরং ব্যক্তিগত মতামতের রেকর্ড হিসেবে থাকে। একটা দলের নোট অফ ডিসেন্ট তো জাতির ভোটে ম্যান্ডেটের কোনো সাবজেক্ট হতে পারে না। সাংবিধানিক আদেশ নাকি অধ্যাদেশ জারি করে গণভোট, এ নিয়েও রীতিমতো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি জামায়াত। তো এখন ধরেন এই যে অবস্থাটা, এবং বিএনপির নোট অফ ডিসেন্টের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে। আমি যদি কয়েকটা যদি আপনাকে দেখাই, ধরেন এটা হচ্ছে একটা নোট অফ ডিসেন্ট, আমি পত্রিকা থেকে নিলাম। যে ধরেন বিএনপি যেটা চাচ্ছে যে বর্তমান সংবিধানে আছে সংবিধান সংশোধনের 2/3 সংখ্যাগরিষ্ঠতা, গণভোট লাগবে না। জুলাই সনদে আছে সংবিধান সংশোধনে নিম্নকক্ষে 2/3, উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার পরিবর্তন সহ কয়েকটায় গণভোট লাগবে। বিএনপি বলছে সংবিধান সংশোধনে কোনো এখতিয়ার উচ্চকক্ষে থাকবে না। বর্তমান সংবিধানে আছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে বাধা নেই। জুলাই সনদ বলছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না। বিএনপি চাচ্ছে প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী থাকতে পারবেন। রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে কেবল প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগ দিতে পারেন। জুলাই সনদ বলছে রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই ব্যাংকের গভর্নর ও প্রেস কাউন্সিল, তথ্য কমিশন, আইন কমিশন প্রভৃতি চেয়ারম্যান নিয়োগ দিতে পারবে। বিএনপির আপত্তি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ কয়েক জায়গায় নিয়োগ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া যাবে না। ধরেন এটা হচ্ছে ধরেন 3টা পয়েন্ট। তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই আরেকটাতে যদি যাই, এটা হচ্ছে আরেকটা। এখানে বলা হচ্ছে যে বর্তমান সংসদে পিয়ার পদ্ধতি নাই, উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে আসন বন্টন হবে। বিএনপি বলছে পিয়ার এর বাস্তবতা নাই। পিএসসিতে নিয়োজন প্রধানমন্ত্রী, স্পিকার, চিফ হুইপ, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও বিরোধী দলের প্রতিনিধি প্রভৃতি সমন্বিত কমিটির মাধ্যমে পিএসসিতে নিয়োগ হবে। পিএসসির চেয়ারম্যান বা অন্যান্য মেম্বার। বিএনপি বলছে আইন প্রণয়নের মাধ্যমে নিয়োগ হবে। আইন থাকলেও দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। জুলাই সনদ বলছে সরকার ও বিরোধী দলের প্রতিনিধি দুদককে সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং প্রভৃতি সমন্বিত নিয়োগ মাধ্যমে নিয়োগ, সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং মানে সবার সমন্বিত কমিটির মাধ্যমে। বিএনপি বলছে আইন প্রণয়নের মাধ্যমে নিয়োগ। অর্থাৎ এরকম বেশ কিছু নোট অফ ডিসেন্ট মানে বিএনপি দিয়ে রাখছে, এবং বিএনপি মনে করছে যে সেই নোট অফ ডিসেন্টের জায়গাগুলো মানে সিরিয়াসলি মানে জুলাই সনদ এগুলো থাকতে হবে, যেটা নিয়ে আসলে নানা প্রশ্ন উঠছে। যেমন বিদেশের সঙ্গে চুক্তি সংসদে অনুমোদনের প্রয়োজন নেই। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তি সংসদের উভয় কক্ষে অনুমোদন করতে হবে। বিএনপি একমত নয়। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নেই। জুলাই সনদ বলছে বিচারপতি নিয়োগ কমিশনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বিএনপি চায় বিচারক নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে। বর্তমান সংবিধানের কাছে আয়কর তথ্য গোপনীয়। দুদক চাইলে ব্যক্তির আয়করের তথ্য দিতে হবে।
BNP has descended to proposals that strengthen government's accountability, ensure the independence of the constitutional bodies, and prevent provisions aimed at making constitutional amendments by partitions. কেন জানি এটা দেখলে মনে হয় যে বিএনপি নামক রাজনৈতিক দলটি আসলে ক্ষমতায়, মানে তারা যে ক্ষমতায় যাবে, জনগণ যে তাদেরকে ভোট দিতে চায়, এটি তাদের ভালো লাগছে না। তারা এখন হয়তো চাচ্ছে, মানে তাদের কর্মকাণ্ডগুলো দেখলে মনে হয় তাদের ডিসিশন মেকিং থেকে শুরু করে এই যে নোট অফ ডিসেন্ট দেওয়া 30টার মতো, তারা ওই সকল জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছে যে জিনিসগুলোতে একটি গণতান্ত্রিক পদ্ধতি আরো শক্তিশালী হয়, যে জিনিসগুলোতে সরকারের অ্যাকাউন্টেবিলিটি এবং জনগণের মালিকানাটা প্রতিষ্ঠিত হয়, ঠিক সেই জায়গাটা দিচ্ছে। সার্বিকভাবে এটা দেখলে মনে হয় কেন জানি তারা ক্ষমতায় যেতে চায় না, মানে ক্ষমতায় যাওয়া তাদের জন্য প্রয়োজন না, অথবা তাদের কনফিডেন্স লেভেলটা এত বেশি, দে আর সো মাচ ওভার কনফিডেন্ট অন দিস ইস্যু দ্যাট দে ডোন্ট নিড দ্য সাপোর্ট অফ দ্য মেজরিটি অফ দ্য পপুলেশনস এনিমোর। এরকম একটা বিষয় আসলে মনে হয় করতে পারবে। অর্থাৎ দেখেন যে এই যে গ্যাপ গুলো তৈরি হয়েছে, এই গ্যাপ গুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা খুব বেশি মানে জটিল কোনো গ্যাপ না। এই গ্যাপ গুলো কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এবং বিএনপির হচ্ছে যে এই যে আমরা যে নোট অফ ডিসেন্ট দিলাম, এখন যদি গণভোট হয় তাহলে যে নোট অফ ডিসেন্ট গুলো বাতিল হয়ে যাচ্ছে, নোট অফ ডিসেন্ট গুলো তো আর মানে কার্যকর থাকছে না। তো ওরা চাচ্ছে যে নোট অফ ডিসেন্ট গুলো সহ বিষয়টা এভাবেই থাকুক, বা গণভোট হইলেও যেন বিষয়টাকে পরিবর্তন করা হয়, যেন এই বিষয়গুলো নিয়ে তারা সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসতে পারে। তো অর্থাৎ ধরেন পুরা একটা জটিল একটা সিচুয়েশন। তো আপনি কি মনে করেন আমাদের এইটার সমাধান আপনি কিভাবে দেখেন, মানে সমাধানটা কি হবে এবং কি মনে করেন আপনি? কনক ভাই, যে এই যে আপনি প্রত্যেকটা পয়েন্ট যদি একটু দেখেন, এটা এমন না যে মনে করেন বিএনপি যেটা হয়েছে, আগে যে কথাটা বললাম, বিএনপি চায় যে একটা গণতান্ত্রিক এবং যে প্রশাসনিক কিছু পরিবর্তন বা এগুলিকে আবার যে ড্যামেজ করে ফেলছিল সেই জায়গায় ফিরে যাওয়া। কারণ বিএনপির একটা অনেক অভিজ্ঞতা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা আছে, বা অন্যান্য যেগুলি প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা আছে, সেটাও আপনাকে অনার করতে হবে, সেটাকে বুঝতে হবে। এখন আপনি হয়তো অনেক সময় বৈপ্লবিক চিন্তা থেকে আমরা অনেক কিছু বলে ফেলতে পারি, কিন্তু আপনি যখন সেটা আসলে ইমপ্লিমেন্ট করতে যাবেন তাহলে সেটার যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলি সেগুলি বুঝতে পারবেন। এরকম কিছু সমস্যা বিএনপির থাকতে পারে। আমি স্পষ্টভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছি না, কারণ আমি চাচ্ছি এই দুটো দলের মধ্যে। উনি যা বলছেন যে বিএনপি চায় যে কিছু সমস্যার সম্মুখীন না হতে তারা অতীতে হয়েছে, অতীতে যদি তারা সমস্যার সম্মুখীন হয়ে থাকে, সেই সমস্যার সম্মুখীন হওয়ার পিছনে মূল কারণে তারাই ছিল, তাদের ইরেসপন্সিবিলিটি এবং অগণতান্ত্রিক পদ্ধতির কারণেই তারা সমস্যার সম্মুখীন হয়ে গেছে। এটা এমন না যে গণতান্ত্রিক ব্যবস্থা তাদেরকে সমস্যার সম্মুখীন করেছে, তাদের নিজেদের ব্যর্থতা এবং নিজেদের যে গণতান্ত্রিক পদ্ধতি থেকে বের হয়ে যে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখা অথবা দুর্নীতি যেটাই হোক, সেটা কারণেই হয়েছে এবং এখনো সেটাই হচ্ছে। এখানে দ্বিতীয় কোনো কারণ নেই। রিপোর্ট করেছে, রিপোর্টের শিরোনামটি হচ্ছে বিএনপির অনুরোধ উপেক্ষা করেই সিদ্ধান্ত নিল সরকার। নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হলো। এর মধ্যে ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোট কেন্দ্র নীতিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালা সহ সব ধরনের আইন বিধি সংস্কার করেছে ইসি। আরপিও সংশোধন হওয়ায় এর আলোকে দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। জোটবদ্ধ দলের প্রতীক বরাদ্দ প্রসঙ্গে সংশোধিত আরপিওতে বলা হয়েছে, যদি 2 বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে যৌথ প্রার্থী দিতে সম্মত হয়, তবে নির্বাচন কমিশন আবেদন সাপেক্ষে সেই প্রার্থী যে দলের অন্তর্ভুক্ত সেই দলের জন্য সংরক্ষিত প্রতীকটি জোটবদ্ধভাবে ব্যবহারের জন্য বরাদ্দ দিতে পারবে। এই আবেদনটি আর্টিকেল 11-এর অধীনে তফসিল ঘোষণার 3 দিনের মধ্যে ইসির কাছে করতে হবে।
এর আগে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সংশোধনীতে জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হলে বিএনপি আপত্তি জানায়। তবে জামায়াত ও এনসিপি এই বিধান বহাল রাখার দাবি তোলে। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত সেই বিধান বহাল রেখেই অধ্যাদেশ জারি হলো। তামসিদ মির্জা, যুগান্তর নিউজ। বিএনপির নোট অফ ডিসেন্ট এবং তার মধ্যে দিয়ে উদ্ভূত প্রশ্ন, এটা কি তাদের গণতান্ত্রিক উদ্যোগের প্রতিফলন নাকি পুরনো অভ্যাসেরই একটি প্রতিলিপি? ডেইলি স্টার এ বিষয়ে একটি প্রতিবেদন করেছিল গত 29 অক্টোবর। সেই প্রতিবেদনতে উল্লেখ করা হয়েছে যে প্রায় 30-এর মতো নোট অফ ডিসেন্ট আছে বিএনপির দেওয়া, এবং জামাতের মাত্র একটি, এবং এনসিপির নাই বললেই চলে, নাই, একটাও নাই। সুতরাং ইনিশিয়ালি দ্য প্রপোজাল ওয়াজ বার individuals from serving as prime minister for more than 2 terms। প্রথম যে ইয়েটা ছিল সেখানেই তারা একটা প্রতিবন্ধকতা তৈরি করে যে প্রাইম মিনিস্টারের 2 মেয়াদের বেশি তারা একজন প্রাইম মিনিস্টার ক্ষমতা আসতে পারবে না বা ইলেকশনে দাঁড়াতে পারবে না, সেটিতেও তারা একটি প্রতিবন্ধকতা তৈরি করে, অর্থাৎ, এবং এটা পরিষ্কার করে দেয় যে আইন এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজনৈতিক দল নিজের সুবিধা মতো সত্ত্ব গঠনে আগ্রহী হতে পারে, তারই একটি প্রমাণ এটা। এরপরে আসে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, অর্থাৎ জাতীয় সাংবিধানিক পরিষদ, যেটি মূলত এনসিপির দাবি ছিল, এবং এনসিপি চাচ্ছিল যে সাংবিধানিক নিয়োগ থেকে শুরু করে এই কনস্টিটিউশনাল কাউন্সিলের হাতে বড় বড় কিছু ক্ষমতা থাকবে, কিন্তু এখানেও বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করে। এরপরে আসা যাক আপার হাউস। অ্যানাদার ওয়াইডলি সাপোর্টেড was the introductions of an upper house, but BNP has done its best to dilute these propositions, and BNP has also added a provision that the upper house should have no say in constitutional amendments। সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের 2 কক্ষের সমন্বয়শীলতা আনতেই চাওয়া হলে বিএনপি তা বাধাগ্রস্ত করেছে, এবং সেই ক্ষেত্রে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে তাদের কোনো আপার হাউসের কোনো সে থাকবে না, এটি তারা তাদের নোট অফ ডিসেন্টে উল্লেখ করে। এরপর আসা যায় আর্টিকেল 70 এর ব্যতিক্রম সংক্রান্ত আপত্তি। যে আর্টিকেল 70 নিয়ে বাংলাদেশে বহুদিন ধরে কথা হচ্ছে, অর্থাৎ সংসদে নিজ দলের বিপক্ষে কোনো ভোট দেওয়া যায় না, এবং এটার কারণে ভোটিং সিস্টেমটা যেমন বাধাগ্রস্ত হয়, একইভাবে পুরো সংসদটাই তখন সরকার দলীয় প্রধানের উপরে নির্ভরশীল হয়ে যায়। একইভাবে তিনি দলীয় প্রধান, তিনি সরকারের প্রধান, এবং তিনি সংসদীয় নেত্রী, কাজেই পুরো সরকারের সবাই তার কথা মানতে বাধ্য হয় এই আর্টিকেল 70-র কারণে। And BNP note of dissent proposed that MPs would still be barred from voting independently on constitutional amendments। বাংলায় বললে এমপিদের পার্টি নীতির বিরুদ্ধে ভোট দিতে দেওয়া উচিত নয়, এই ধারণাটি তারা রক্ষা করতে চেয়েছে। অর্থাৎ বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতিতে স্বাধীন সংসদ ভোটাধিকার গুরুত্বপূর্ণ বিষয় হলেও বিএনপি সেক্ষেত্রে ওই 70 ধরে রাখতে চেয়েছে। And BNP has dissented to proposals that they strengthen the government's accountability, ensure the independence of constitutional bodies, and prevent excessive concentrations of powers in the hands of Prime Minister। এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমাতে কোনোভাবেই বিএনপি রাজি না, সেটা কনস্টিটিউশনাল বডিকে তৈরি হতে না দেওয়া, প্রধানমন্ত্রীর মেয়াদ, এবং নানাভাবেই প্রধানমন্ত্রীকে সে আগের মতোই ক্ষমতাবান রাখতে চায়। তো এই সব কিছু দেখলে এটা বলাই যেতে পারে যে বিএনপি's approach at the consensus committee's discussions seems to have been guided by the assumptions that it will win the next elections and form the government with a considerable majority। এভাবে না বলে আমরা বলতে পারি যে বিএনপি অলরেডি সরকারে থাকলে সরকার একটি সরকার যেভাবে রোল প্লে করতো
বিএনপি ঠিক সেই ধরনের রোলটাই প্লে করছে এবং তারা ধরেই নিয়েছে, তাদের কনফিডেন্স লেভেলটা এমন যে তারা ক্ষমতায় যাচ্ছে। And what was meant to be a effective effort to build a stronger, more accountable systems of governance for citizens has thus turned into an exercise of experience. BNP from this development seems intent less on ensuring checks and balance than the preserving the latitudes of govern without them. সুতরাং কোনো পরিবর্তনই বিএনপি আনতে চায় না, কারণ তারা দীর্ঘ 15 বছরের বেশি সময় ক্ষমতার বাইরে রয়েছে এবং এই ক্ষমতার বাইরে থাকার কারণে তারা এখন ক্ষমতায় যে অনেক নেতারই বয়স হয়ে গিয়েছে, সেই শেষ সময় এসে জীবনের প্রায় শেষ প্রান্তে এসে তারা এখন নতুন করে আরেকবার একটা একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার অধীনে নিজেদেরকে ডালপালা মেলে পরিস্ফুটিত করতে চায়। এটাই তাদের উদ্দেশ্য।